আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যেমনটা বলেছিলাম, গত বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন আমি আমার জাতীয় জাদুঘর ভ্রমণের বা পরিদর্শনের প্রথম ভিডিওটি আপলোড করার সময় বলেছিলাম যে আজ অর্থাৎ শনিবার নাগাদ দ্বিতীয় ও শেষ খণ্ডটিও প্রকাশ করব ইনশাল্লাহ। তো আজকে সেটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যেখানে গতদিন শেষ করেছিলাম, আমি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি দেখে নেবেন প্লিজ। গতদিন শেষ করেছিলাম যখন আমি 3 তলায় উঠলাম, যেখান থেকে অস্ত্রাগার শুরু হলো। অস্ত্রাগার শব্দটা আসলে ঠিক না। এখানে বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহৃত কামান থেকে শুরু করে যোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র বা যে শিল্ড তারা ব্যবহার করতো, ডিফারেন্ট ধরনের বর্ম যেগুলো পড়তো, সব কিছু, ঢাল, তলোয়ার, বর্ম, পিস্তল, তীর, ধনুক, যা কিছু ছিল সব কিছু এখানে খুব ডিটেলসে না থাকলেও মোটামুটি জানার জন্য যথেষ্ট রকমভাবে এখানে প্রদর্শিত আছে। পরের গ্যালারিতে ছিল কাঁসা, পিতল সহ অন্যান্য মেটাল দিয়ে তৈরি ভাস্কর্য জিনিসপত্র, যেগুলো বেশিরভাগই ওই একই রকম 18 শতক 19 শতকে দেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা ছিল। আর তারপরেরটা ছিল চাইনিজ, অর্থাৎ যে চায়না ওয়্যার যেটা বলি আমরা, নট এক্স্যাক্টলি সিরামিক, বাট ওই ধরনের যেটা থাকে সেটার বিভিন্ন জিনিসপত্র, কোনো কিছু ছিল তৈজসপত্র, কিছু ছিল অন্যান্য ভাস্কর্য। তো আমার এগুলোতে খুব একটা ইন্টারেস্ট ছিল না। এর পরের ঘরটা ছিল বিশ্রামাগার, যেটার কথা আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো এই বিশ্রামাগারের মূল আকর্ষণ আমার জন্য ছিল কালেক্টেবল লেখা, যদি এগুলো সেল করার জন্য ছিল না। বিভিন্ন ম্যাচ বাক্স যেরকম দেখছেন, এগুলোর কভারটা বিভিন্ন ক্লাসিক বইয়ের কভার দিয়ে তৈরি, মানে কভারের ছবিটা ব্যবহার করা হয়েছে এবং ভেতরে ম্যাচের কাঠি রাখা, অর্থাৎ এগুলো বেসিক্যালি ম্যাচ বাক্স। তো এই ঘরটার জুড়ে প্রচুর বই ছিল, বই পড়ার জায়গা ছিল, টেবিল সহ দেওয়া আছে, বা কেউ চাইলে সোফায় বসে বই পড়তে পারে, জাস্ট গল্প করার জন্য বসতে পারেন, বেসিক্যালি বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা করা হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে বিল্ডিংয়ের মধ্যেই, মানে আপনাকে বের হতে হবে না বা নিচেও যেতে হবে না, গ্যালারির মধ্যেই বসার জায়গা আছে। আমি এখানে বসিনি, কারণ আমার হাতে সময় কম ছিল আর অনেকখানি দেখার বাকি ছিল। যদিও আমি স্টিল জানতাম না যে কত বেশি বাকি আছে, যে আমার সময় কুলাবে না। এই গ্যালারিটার মধ্যে আছে কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র। তবে কাচের যে তৈজসপত্র বলেন বা কাচের যে ফুলদানি থেকে শুরু করে বিভিন্ন শোপিস যেগুলো আমরা দেখি, সব কিছু সুন্দর লাগে, বিশেষ করে রঙিন কাঁচ। তো এখানে এই গ্যালারিটার একদম শেষ দিকে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেটা লাগে, সেখানে হচ্ছে একটা পুরনো টেলিস্কোপ, ভেঙে যাওয়া, হয়তো অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে এমন কিছু, এই যে গাড়ির লুকিং গ্লাস, তারপর একটা সিআরটি মনিটর। দিস আর দ্য থিংস আই রিয়েলি ফাউন্ড ইন্টারেস্টিং। পুরনো একটা টেলিফোনও ছিল ওখানে। এই গ্যালারিটা যেমন দেখছেন, ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলোর ডিটেলস আসলে আমি আপনাদেরকে বলে কিছু বুঝাতে পারবো না। এগুলো শুধু এই জন্য উপরেই দেখিয়ে যাচ্ছি, সো দ্যাট আপনারা জানেন যে এখানে কি আছে, কি দেখার মতন থাকতে পারে, এবং আপনারা নিজেরা গিয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন। আর এই গ্যালারিটাও তেমন সিগনিফিকেন্ট কিছু না। এখানে বস্ত্র পোশাক শিল্প বলা আছে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধরনের যে কাপড় তৈরি হয় সেই কাপড়গুলো নিয়ে ফোকাসটা অবভিয়াসলি ছিল জামদানির উপরে। পরের গ্যালারিতে ছিল নকশি কাঁথা। এখানে কিছুটা ইন্টারেস্টিং জিনিস এটা ছিল যে আমি তো আসলে সেলাই টুকটাক করেছিলাম খুব ছোটোবেলায়, খুব একটা আমি জানি না। তো যতটুকু জানতাম যে নকশি কাঁথা মানে সবই নকশি কাঁথা। এখন এই নকশি কাঁথার যে সেলাইয়ের ফোরের উপর বেস করে ডিফারেন্ট ধরনের নাম বা ডিফারেন্ট ধরনের কাঁথা তৈরি হয়, এটা আমি এখানে দেখেই জানতে পারি। আই এম ডেফিনেটলি গোইং টু লার্ন মোর অ্যাবাউট দিস ইনশাল্লাহ। নাও দিস গ্যালারি, এটা ওয়াজ সিরিয়াসলি ইন্টারেস্টিং। কাঠের এত অসাধারণ কারুকার্য। তবে আমার যেটা খুব বিরক্ত লাগে, যে এই যে বেড়া শিল্প যেটা বলছে, মুন্সিগঞ্জের শিল্প, না মুন্সিগঞ্জ বা ফরিদপুরের, তো এইখানে এত বড় বড়, যেটা আমার ধারণা এগুলো বাড়ির দেয়াল হিসেবে ব্যবহার হয়, এইটাতে মানুষ যেগুলো ওই সেন্সরের বাইরে ছিল বা সেন্সর দিয়ে ঘিরে দেওয়া ছিল না, এগুলোকে লিটারালি প্রপ হিসেবে ইউজ করে
ছবি তুলে যাচ্ছে। আই ওয়াজ আটারলি ডিসগাস্টেড। কিছু বলতেও পারছি না, কারণ গণহারে ইউজ করছে, অথরিটি কিছু বলছে না, আমি আর বলার কে। সো দাঁত চেপে সহ্য করে যাই। বাট এই যে পালঙ্কগুলা দেখে আমার মাথা একেবারেই খারাপ হয়ে যায়। যেরকম বড় ভারী, রীতিমতো সিঁড়ি বেয়ে উঠতে হয়। আবার এক একটার যে পালঙ্কের যে স্ট্যান্ডগুলা এত অসাধারণ কারুকার্য করা, আমি জাস্ট ঘুরে ঘুরে বারবার ঘুরে এই জায়গাটুকুই দেখছিলাম। অবভিয়াসলি ক্যামেরাতে এত সুন্দর করে তুলে ধরা সম্ভব না। ডেফিনেটলি এই গ্যালারিটা ভালোভাবে দেখবেন যদি আপনারা যান। আর এখন যে গ্যালারিতে ঢুকলাম, এটা মূলত পাণ্ডুলিপি এবং দলিলের। অবভিয়াসলি গ্লাসের থ্রুতে ভিডিও করে বা ছবি তুলে এগুলোকে এত ভালোভাবে প্রকাশ করা সম্ভব না হলেও আমার যে ক্যামেরা সেটার যথেষ্ট লিমিটেশনস ডেফিনেটলি আছে, যে আমি ভালোভাবে সেগুলো তুলে ধরতে পারিনি, তুলে ধরার চেষ্টাও করিনি অনেস্টলি। কারণ আমি যদি এখানেই সব দেখিয়ে দিই তাহলে জাদুঘরের মাহাত্ম্য আর থাকবে না। সো আমি আসলে ওই চেষ্টাটুকু করিনি, জাস্ট কিছু একটা এনেছি যেন আপনারা ইন্টারেস্টেড হন। তো এই গ্যালারিটা আসলে সবার জন্য ইন্টারেস্টিং হবে না, কারণ যারা সাহিত্যের প্রতি আকৃষ্ট না তাদের জন্য এই গ্যালারিটা খুবই বোরিং মনে হবে। বাট সাহিত্যের মতন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস বিষয় খুব কমই আছে। যারা সাহিত্য নিয়ে মাথা ঘামান বা সাহিত্যে আগ্রহী তারা অবভিয়াসলি ব্যাপারটা বুঝবেন। তো এইখানে অনেক বিখ্যাত বই, পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করে শাহনামার মতন বই, যেটা কাব্যগ্রন্থ প্লাস বিভিন্ন পৌরাণিক গ্রন্থ, গীতা, শ্রী চৈতন্যের বই, যেটা বাল্মীকির রামায়ণ থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। আবার আরেকটা মজার জিনিস ছিল যে বইয়ের যে প্রচ্ছদটা, চিত্রিত প্রচ্ছদ, অর্থাৎ হাতে ছবি এঁকে তৈরি করা প্রচ্ছদ, কাঠের উপরে যেটা বানানো হতো ওই সময়, ওই জিনিসটাও এখানে ছিল, পুঁতি ছিল। সো আমি তো মানে আমার মতন বই পড়ার জন্য এটা এক ধরনের I don't know, I can spend hours in a place like this because আমার ঘরের মধ্যে ফার্নিচার বলতে বই। আমি আমার উপার্জন করা টাকার বেশিরভাগই খরচ করেছি বইয়ের প্রতি এবং দেশে ভ্রমণের প্রতি। সো পাণ্ডুলিপি আর দলিল রিলেটেড মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষ বিক্রির দলিল আছে। বিয়ের দলিল আর জমি বিক্রির দলিল তো নর্মাল জিনিস, বাট এখানে মানুষ বিক্রির দলিল আছে, এখানে আত্মা বা আত্মবিক্রির দলিল আছে। পড়া যাচ্ছে না, বাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং। আই হ্যাড নো আইডিয়া যে দলিল করে মানুষ বিক্রি করা হতো। আমার ধারণা ছিল ওই যে আমরা যেরকম দেখেছি বিভিন্ন মুভিতে যে অকশন করে স্লেভ সেল হচ্ছে, ওইটুকুই বোধ হয়েছিল। বাট দলিল করে মানুষ বিক্রি হচ্ছে, দিস ওয়াজ really intriguing. I don't have the right word to describe the feeling here. আমি যে বলে যাচ্ছি যে কেন তৃতীয় তলা চতুর্থ তলা এত সময় লাগে, তার এই যে আর একটা বড় কারণ এই গ্যালারি থেকে শুরু হলো, এটা হচ্ছে আধুনিক শিল্পকলা। অর্থাৎ আমি বিভিন্ন গ্যালারিতে যে আর্ট এক্সিবিশন দেখতে যাই, এখানে সেই আর্ট এক্সিবিশনই চলছিল, যেগুলো কনস্ট্যান্টলি চলে, এবং একটা গ্যালারি পুরোটাই ডেডিকেটেড ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে। সো আই ওয়াজ মেসমেরাইজড। লাইক ওনার আরও যে ময়মনসিংহের যেই মিউজিয়ামটা আছে, আমি সেখানে যাইনি কখনো আনফর্চুনেটলি, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই এক্স্যাক্টলি। আমি ময়মনসিংহ আমার নানু বাড়ি, জীবনের বহু বছর ওখানে কাটিয়েছি, বাট এখানে আমি যাইনি। সো আধুনিক শিল্পকলা বলতে যে পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার্স, অর্থাৎ চিত্রকর্ম এবং ভাস্কর্যগুলো ছিল, এটা মোটামুটি 3টা গ্যালারিতে ডিভাইডেড, যার মধ্যে তৃতীয় গ্যালারিটা ওয়াজ সো হিউজ। এবং ওখানে জয়নুল গ্যালারির পরের গ্যালারিতে, জয়নুল গ্যালারির মধ্যে যে বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র আছে সেগুলো তো আছে, আপনারা ডেফিনেটলি অলরেডি দেখেছেন, যে প্যালেস্টাইনের স্বাধীনতা নিয়েও উনি এঁকেছিলেন। তারপর ওনার ভ্রমণ থেকে আসা নিউ ইয়র্ক, করাচি সংক্রান্ত যে করাচি নিয়ে ওনার আঁকা ছবি, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম যে অরিজিনাল ছবিগুলো কাঁচে বাঁধাই করা থাকলেও দেখার একটা সুযোগ হচ্ছে। SM সুলতানের কিছু ছবি ছিল, এরকম আরও অনেক আমার কমপ্লিটলি অজানা বিখ্যাত চিত্রশিল্পীদের অসংখ্য ছবি একসাথে। মানে এখান থেকে আমাকে বের করাটা খুব কঠিন ছিল, নেহাত সময় নাই, যার কারণে নিজেকে ধাক্কা দিয়ে বের করেছি একরকম। জয়নুল গ্যালারিতেই আমার ঘুরতে অনেক সময় আমি স্পেন্ড করি।
জয়নুল গ্যালারি ঘুরে আমি অনেস্টলি যেটা বারবার বলছি যে আমি আসলে আসলে সময় নিয়ে দেখেছি এবং আমি খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। সো প্রতিটা ছবি ধরে ধরে দেখতে থাকি। এরপরে তো বললাম যে এরপরের গ্যালারিটা ওয়াজ মেসমেরাইজিং, যেখানে এস এম সুলতানের বেশ কিছু চিত্রকর্মের পরে there were numerous other artists. আমার পক্ষে নাম মনে রাখাই সম্ভব না, বলা তো আরও বেশি অসম্ভব। সো আমার সাথে সাথে আপনারা দেখতে থাকেন এখানে, মানে খুব বেশি কিছু আমার পক্ষে আসলে ভিডিও করে দেখানো সম্ভব না। যাদের আগ্রহ আছে তারা এখানে গেলে আমার মতো অবস্থায় পড়বেন, বের হয়ে আসতে ইচ্ছা করবে না। জাদুঘর পরিদর্শন করাটা আমাদের কালচারের মধ্যে সেভাবে নেই, যদিও আমি খুব অবাক হয়েছিলাম যখন দেখলাম যে আমি একটা ওয়ার্কিং ডেতে গিয়েছিলাম। আমি বেশিরভাগ সময় এই কাজটা করি, ছুটিগুলো এমনভাবে নিয়ে যেন আমি কাজে লাগাতে পারি এবং ভিড় কম হয়। আমি উইকেন্ডগুলোতে আসলে তেমন একটা বের হই না। যাই হোক, তো সেদিন এত মানুষ দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। সবাই যে শুধু ছবি তুলতে গিয়েছিল তা না, অনেকেই মনোযোগ দিয়েও দেখছিল। বাট এখানে ছোট্ট করে বলে রাখি, আমাদের এই জাতীয় জাদুঘর কিন্তু আসলে স্ট্যাবলিশড হয় 1913 সালে মার্চের 20 তারিখে, যেটার ফর্মাল যে উদ্বোধনটা করা হয় আগস্টের 17 তারিখে। বাট 1913 সাল মানে কিন্তু আমরা তখনও ইংরেজ আমলেই আছি। সো আগস্টের 7 তারিখে ছিল। আর তারপরে স্বাধীনতার পরে 1983 সালে এটাকে আবারও অর্গানাইজ করা হয়, আবার সাজানো হয়, গোছানো হয় এবং নভেম্বরের 17 তারিখে এটাকে জাতীয় জাদুঘরের মর্যাদায় উন্নীত করা হয়। এবং এখন যে গ্যালারিতে আমি আছি এখান থেকে শুরু হয় আমার মতে না, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, পুরো জাদুঘরের সবচেয়ে বড় প্রদর্শনীটা। সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা, যেটা শুরু হয়েছে যেমন দেখলেন একেবারে নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে, যখন তিনি ইংরেজদের হাতে পলাশির যুদ্ধে পরাজিত হলেন এবং বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলো, সেই সময় থেকে শুরু হয়। এই গ্যালারিতে ঢুকে আমার প্রথমে মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে খুব বেশি সময় যাবে না, বিকজ দিস আর দ্য ফ্যাক্টস আই নো। সো এখানে তেমন কিছু নতুন করে জানার নেই। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ নিয়ে আমরা মোটামুটি পড়াশোনা করেছি স্কুলে হোক বা যখনই হোক, ব্রিটিশ আমলের ইতিহাস, আমাদের এই যে সাবকন্টিনেন্ট, যে উপমহাদেশের ইতিহাস নিয়ে যাদের পড়াশোনা করা আছে, যেভাবেই হোক না কেন, যতটুকুই হোক না কেন, আমাদের জন্য এখানে মনে হতে পারে যে শিক্ষণীয় আসলে কম আছে, কিন্তু ইতিহাস শিক্ষার কোনো শেষ নাই। সো ডেফিনেটলি আমি চিন্তা করলাম যে এখানে আমি এতটা টাইম দিব না, পরেরটায় যাই। পরেরটায় ঢুকে তো মাথা আরও খারাপ হয়ে গেল, কোথায় আসলাম রে বাবা। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এগুলো থেকে যে শুরু হলো মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সেক্টর কমান্ডারদের নাম সহ সেক্টরের একটা ম্যাপ, এবং আমাদের যে প্রথম মানচিত্র সহ যে পতাকা ছিল, সেই পতাকা, সব কিছু এত ডিটেলসে ডিসপ্লে করা। এটা দোতলা বিশিষ্ট। উপরের তলায় ওই সময় স্বাধীনতা যুদ্ধের 70, 71, 69 এই সময়কার বিভিন্ন পেপার কাটিং, পোস্টার বাধাই করে রাখা, যেগুলো পড়তে পড়তে সারাদিন চলে যাবে। এবং আমার এত আফসোস হচ্ছিল যে আমি কেন পুরো একটা দিন শুধু এই গ্যালারিটুকুর জন্য আনিনি। মানে এতখানি সময় নিয়ে আমার মতন মানুষের যাওয়া উচিত ছিল এটা দেখার জন্য। আমার কোনো আইডিয়াই ছিল না যে এখানে বসে আই ওয়াজ জাস্ট মিসিং আ কাপ অফ টি। মানে ওইখানে যদি চা খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমার মতন মানুষের জন্য দিস কুড বি ডেফিনেটলি ওয়ান অফ দ্য পারফেক্ট প্লেসেস টু স্পেন্ড টাইম অ্যাট। অ্যান্ড এখানে আরও একটা মজার না ইন্টারেস্টিং জিনিস ছিল যে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং বিমানের ভগ্নাংশ এখানে ছিল। আই মিন mesmerized, enchanted, these are all understatements. পাশের গ্যালারিতে যখন ঢুকি সেটাও মুক্তিযুদ্ধ রিলেটেড ছিল।
যেখানে মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে বীর শ্রেষ্ঠদের সংক্ষিপ্ত পরিচিতি, তাদের ওই যে, আমি আসলে এই ভাস্কর্যটার নাম কি জানি না, দুঃখিত, তো ওই যে ঘাড়ের একটু নিচ পর্যন্ত আবক্ষ ভাস্কর্য যেটা, সেটা ছিল ওনাদের ব্যবহৃত পোশাক আশাক, সানগ্লাস, টুপি, বিভিন্ন ধরনের অনুষঙ্গ, দেয়ার ওয়ার টাইপরাইটার্স, different kinds of documents, everything that was very closely connected to the freedom fighters. So এই একটা গ্যালারি, তারপরে তার আগে ছিল একটা গ্যালারি, তার আগে ছিল একটা, অর্থাৎ মোট দুইটা মিডিয়াম সাইজ আর একটা বিশাল আকারের দোতলা বিশিষ্ট গ্যালারি জুড়ে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, which is so overwhelming যে পুরো একটা দিন এখানে ডেডিকেট না করলে জ্ঞানটা প্রপারলি আসবে না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, একদিনে এত কিছু হজমও হবে না। আমাদের সৌভাগ্য, আমাদের জেনারেশন পর্যন্ত, যে আমরা পরীক্ষায় পাশ করার জন্য হলেও আমাদেরকে ইতিহাস পড়তে হয়েছে, আমরা অনেক কিছু জানি। সো এখানে যা জানবো সেগুলো নতুন করে হয়তো আমাদের ইনফরমেশন আপডেট করবে না, but still there are so much to read and learn about. আমি জানি এখানে আতেলের মতন শোনাচ্ছে, এবং আমি জানি যে বেশিরভাগ অডিয়েন্সই এতক্ষণ পর্যন্ত আমার সাথে নেই, but these are my feelings, this is my experience, I have to tell this. আরও একটা জিনিস এই গ্যালারিগুলোতে ছিল, সেটা হলো যে ভৌগোলিক সীমানাটা, যেটা দেয়ালে তার কাটা ঝোলানো ছিল আসলে। মানে শুধু যে ওইখানে প্রিন্টেড ছবির উপরে তার কাটা দিয়ে বিভাজন বোঝানো হচ্ছিল তা না, রীতিমতো ওই সাইডের দেয়ালে তার কাটা ডিসপ্লে করা ছিল, টু পোর্ট্রে the brutality of the borders between these two countries, Bangladesh, India and others, especially Bangladesh and India. So basically নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হলো, এবং তারপরে আমরা কি ফেস করছি বর্ডারে, এটার সম্পূর্ণটা এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমাদের আধুনিক আন্দোলনগুলো নেই, বাট এখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সম্পর্কিত গ্যালারি, অ্যান্ড দিস ওয়াজ পারফেক্ট। আই উইশ অ্যান্ড আই রিয়েলি প্রে যে আমি আবারও একবার যাওয়ার সুযোগ পাই, শুধুমাত্র এই গ্যালারিটা আর এর পরে যেখানে যাচ্ছি সেটা দেখানোর জন্য। কারণ এর পরের গ্যালারিটা 4th তলায়, অ্যান্ড দ্যাট ইজ ডেডিকেটেড টু দ্য world science, civilization and a bit of culture. তো যেমনটা দেখলেন যে আমি দুটো গ্রন্থাগার দেখালাম, একটাতে বসে গবেষণা করে যারা ইন্টারেস্টেড তারা, আর আরেকটা হচ্ছে বাচ্চাদের ডে কেয়ার সেন্টার প্লাস বাচ্চাদের লাইব্রেরি। সো দুটো লাইব্রেরি পার করার পরে আসলাম বিশ্ব সভ্যতা গ্যালারিতে, যেখানে সভ্যতার শুরু থেকে সময়ের ক্রমানুসারে উল্লেখযোগ্য আবিষ্কার, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য আবিষ্কার লিখে যেমন ওয়ালে প্রদর্শিত, তেমনি ছোট ছোট কাচের বক্সে একেবারে জিরো থেকে, লাইক কোথাও অ্যাবাকাস আছে, কোথাও কম্পিউটার আছে, কোথাও বালু ঘড়িটা আছে, আইফেল টাওয়ার আছে, স্ট্যাচু অফ লিবার্টি আছে, এরকম টেলিফোন, কম্পাস, এভরিথিং, যেগুলো আমাদের সভ্যতাকে ডিফাইন করেছে, যে সমস্ত আবিষ্কার, সব কিছুই বাক্সবন্দি করে এখানে দেখানো হয়েছে। আর ওয়ালে যে লেখাগুলো ছিল আমি পড়তেও পারিনি,
শুরু থেকে পড়তে শুরু করলাম যখন, তখন বুঝলাম যে এগুলো পড়ে আমি শেষ করতে পারবো না, আর এগুলো পড়তে থাকলে আমার আজকে আর দেখা হবে না। এরকম এই গ্যালারিটা পুরোটাই যেমন সায়েন্সে ভরা এবং বাইরে একটা মানচিত্র দিয়ে একটা আলাদা স্থান দেখাচ্ছে মাঝখানে গোলাকৃতির, এটার ভিতরে আসলে ছিল আরও ইন্টারেস্টিং একটা জিনিস। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কোরআন শরীফের প্রতিকৃতি বা প্রতিলিপি, যেটা I had no idea. I mean, I was so happy to see this, subhanallah, alhamdulillah, যে বিশ্ব সভ্যতা, বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের মাঝে ঠিক সেন্টারে আমাদের কোরআন শরীফকে এভাবে তুলে ধরা হয়েছে। I was extremely happy and felt so guided and peaceful to see that, alhamdulillah. তো এখান থেকে বের হয়ে আবারও বিজ্ঞানের জগতে পদার্পণ করি। অ্যান্ড এখানে যেমনটা বললাম যে ছোট ছোট করে সব কিছু বাক্সবন্দি করা আছে, কথাটা আসলে আমার কাছে মজা লাগছে বলতে, যে বিজ্ঞানকে বাক্সবন্দি করে প্রদর্শন করা হয়েছে আর ওয়ালে লেখা আছে। এবং আরও ভালো লাগে যে এই যে ওয়ালে ডিফারেন্ট ডিসপ্লেগুলো আছে, এখানে হোমারের ইলিয়াড থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ ক্লাসিক বইগুলোকে ওখানে মেনশন করা হয়েছে। একটু পরপরই কিছু বই আছে এবং এখানে ওয়ালের একদম পরবর্তী গ্যালারিতে ঢোকার ঠিক আগ মুহূর্তে যে দেয়ালটা আছে, একটু পরে সেটা সামনে আসবে, সেই দেয়ালটাতে বেশ কিছু বই লাইক ইন আ হার্ট শেপ প্রিন্ট করা আছে। মানে যে বইগুলো টিল ডেট, একেবারে যে পুরনো বই সব তা না, মডার্ন ক্লাসিক অ্যান্ড এনশিয়েন্ট ক্লাসিক সব কিছু একসাথে দেওয়া আছে এখানে, ইটস লাইক কো এক্সিস্টিং। মানে বেসিক্যালি এই গ্যালারিটা ইজ ডেডিকেটেড টু হোয়াট ইজ অ্যান্ড হ্যাজ বিন ডিফাইনিং আওয়ার সিভিলাইজেশন from the beginning of civilization till today. এরপরে যে গ্যালারিগুলো আছে সেগুলোকে আই রিয়েলি হ্যাড টু স্কিম থ্রু, আই কুডন্ট কনসেন্ট্রেট অ্যাট অল, কারণ তখন আমার হাতে আর 15 মিনিট সময়ও ছিল না। আর গ্যালারি বাকি ছিল 1, 2, 3, 4, 5টা গ্যালারি বাকি ছিল তখনও, এদিকে 3টা ওইদিকে 2টা। তো এখানে প্রথম গ্যালারিটাতে যেটা ছিল সেটা হলো বিভিন্ন কান্ট্রি, চায়না, কোরিয়া, সুইজারল্যান্ড, এরকম বিভিন্ন দেশের কালচার, লিটারেচার, লাইফস্টাইল, মডার্ন ট্রেড, আমাদের দেশের সাথে সম্পর্ক, এগুলো রিলেটেড বিভিন্ন ডিসপ্লে, পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু ইন ব্রিফ তুলে ধরা ছিল বিভিন্ন দেশের, শুধুমাত্র একটা দেশের না। দেয়ার ওয়ার লাইক চাইনিজ কর্নার, কোরিয়ান কর্নার, দেয়ার ওয়ার সুইজারল্যান্ড কর্নার। এবং আমরা আমাদের অনেকেরই প্রিয় যে ভারতীয় ছবি, ছায়াছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে দেখেছিলাম যে দ্যাট কাউবেল থিং, এটা এখানে বিভিন্ন শেপের বড় বড় কাউবেল সুইজারল্যান্ড কর্নারে দেখানো হচ্ছিল। সো আই ওয়াজ ডেফিনেটলি স্টাক for a few minutes there. Next was the gallery of ancient Indian civilization, অর্থাৎ প্রাচীন ভারতীয় সভ্যতা নিয়ে এর পরবর্তী গ্যালারিটা ডেডিকেটেড। তো এখানেও আই হ্যাড দ্য সেম ফিলিং যে বাংলাদেশের ইতিহাস যেরকম জানি, যতটুকু জানতাম বা যতটুকু জানার সৌভাগ্য হয়েছে এখন পর্যন্ত, প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাসও মোরলেস জানি। সো এখানেও এমন হুট করে কিছু আসবে না যেটা খুব অবাক করে দিবে বা এরকম কিছু, অজানা অসংখ্য জিনিস আছে অবভিয়াসলি, বাট এমন কিছু আসবে না যেটা চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিতে পারে বা খুব চমক লাগিয়ে দিতে পারে। তো এই গ্যালারিটাও খুব বড় ছিল না, অ্যান্ড ডেফিনেটলি আই স্কিম থ্রু ভেরি ফাস্ট। এবং পরের গ্যালারিতে চলে যাই যেখানে মাটির পুতুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুতুল দেখানো হচ্ছে।
এখানে তো আমি মোটামুটি জাস্ট একটা মানে কি বলবো, দৌড়েই পার করেছি একেবারে সময়। আই হ্যাড 7-8 মিনিটস লেফট বেয়ারলি। তো এটা দেখার পরে সোজা চলে যাই অপোজিটের গ্যালারিতে, যেখানে বলা হচ্ছে যে ওই গ্যালারিটা শুরু হয় চিত্রকর্ম দিয়ে। চিত্রকর্ম দেশি বিদেশি চিত্রকর্ম ছিল, মানে পার্থক্যটা এরকম যে 3 তলায় যেটা দেখে এসেছিলাম ওইখানের সমস্ত চিত্রকর্ম ছিল বাংলাদেশি চিত্রশিল্পীদের। আর এই গ্যালারিতে প্রথমে ছিল পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম, একটা ওই যে জয়নুল আবেদিনকে ডেডিকেট করা যেরকম একটা গ্যালারি, পুরো গ্যালারি ছিল। এখানে ততটা বড় না হলেও বেশ ওইরকম কাছাকাছি একটা অংশই ডেডিকেটেড ছিল পটুয়া কামরুল হাসানকে বা তার শিল্পকর্মকে। তো আগেন আই ওয়াজ হ্যাপি যে ওনার কিছু শিল্পকর্মের প্রিন্ট আমি দেখেছি, বাট কাছ থেকে অরিজিনাল শিল্পকর্মগুলো দেখার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। আমি আর্ট এক্সিবিশন দেখতে খুবই ভালোবাসি। সো অনেকের কাছে ইনফ্যাক্ট ওখানে আমার সাথে আশপাশে যারা ছিলেন, যারা সময়ের সাথে প্রতিযোগিতা করে জাদুঘর ঘুরে দেখছিলেন আমার মতোই, তাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন তেমন কিছু না, এগুলো যে জাস্ট ছবি ঝুলানো আছে। এখন আমি ওনাদেরকে বোঝাতে যাইনি যে ভাই ওই ছবির গ্যালারিতে ঢুকলে আমি আর বের হতে পারি না। মানে জাদুঘর আমার জন্য চুম্বকের চেয়ে বেশি আকর্ষণীয় জায়গা। তো বিদেশি যে শিল্পকর্মগুলো এখানে বেশ কিছু দেশি শিল্পীর অরিজিনাল কাজ আছে, বাট বিদেশি যেগুলো আছে আনফর্চুনেটলি সবগুলোই কপি। ইউরোপিয়ান অনেক আর্টিস্টদের ছবি আছে এখানে, সবগুলোই কপি অবভিয়াসলি। আই উইশ যে একটা দুইটা কাজও যদি অরিজিনাল থাকতো তাহলেও ভালো লাগতো। সো যখন আমি ব্যাপারটা জানি যে ইউরোপিয়ান আর্টিস্টদের যে কাজগুলো এখানে দেখানো হচ্ছে এগুলোর কোনোটাই অরিজিনাল না, আমি এখানে আর সময় নষ্ট করিনি। আমার হাতে তখন 5 মিনিট মনে হয় ছিল না, 3-4 মিনিট সময় ছিল হাতে। আর তো আমি এখানে আর বেশিক্ষণ দেখিনি, পরের গ্যালারিটায় চলে যাই। মানে এই জন্যই বলেছি যে আমার 3 তলা 4 তলা দেখার জন্য আরেকদিন যেতে হবে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার অংশটুকু, পাণ্ডুলিপির অংশটুকু আর এই ফ্লোরটা, শুধুমাত্র এই অর্ধেকের কম অংশ দেখার জন্য আমাকে আবার যেতে হবে। আর লাস্ট যে গ্যালারিটা আমি দেখেছিলাম, যদিও নাম্বার 42 দেওয়া, কারণ 45-46 ওই দিকে ছিল, তো এই গ্যালারিটাও পুতুলকে ডেডিকেট করা ছিল। এখন এখানে বিভিন্ন দেশের পুতুল, ইটালি, অস্ট্রিয়া, বিভিন্ন দেশের পুতুল, বিভিন্ন ধরনের পুতুল, মানে এক একটা পুতুল এক একটা কালচার বা এক একটা সোশ্যাল ক্লাস রিপ্রেজেন্ট করছে। এগুলো এক কথায় পুতুল বলে মানে এড়িয়ে যাওয়ার মতন না, অ্যাকচুয়ালি এগুলো দেখে শেখার আছে। As I'm repeatedly saying, I did not have enough time, and inshallah I'll go again just to spend more than enough time at these places to learn. এবং সেদিন আর আমার ভিডিও করার তাড়াও থাকবে না, তাগেদ থাকবে না। সো পরিশ্রমও কম হবে, আর ভিডিও করতে যে সময়টা গিয়েছে সে সময়টুকু নষ্ট হবে না। তো মোটামুটি এই ছিল 2 খণ্ডে আমার জীবনের দ্বিতীয়বারের মতন জাতীয় জাদুঘর দর্শন। আমি আল্লাহ তাআলার কাছে ভীষণ কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে আমি দেখে এসেছি। একা যাওয়ার পরও নিজের বেশ কিছু ছবি তুলেছি, যথেষ্ট এনজয় করেছি। এটার পরে আমি আসলে একটা নাটক দেখতে যাই, যেটা ছিল আমার জীবনে দেখা 10 নম্বর মঞ্চ নাটক। সেটা নিয়ে আমি পরে ভিডিও করব ইনশাল্লাহ, ভিডিও করা আছে আসলে, আপনাদের সাথে শেয়ার করব পরে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।